আলী জাকের আমাদের সবার অগ্রজ এবং খুবই কাছের মানুষ, এই কথাটা বললেও হয়তো কম করে বলা হয়। জাকের ভাইকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং স্মৃতিতর্পণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এখানে নানা দিক থেকে আমরা তার জীবন এবং ব্যক্তিসত্তা বুঝে নেওয়ার চেষ্টা করব, সেই সাথে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তার যে জীবন অভিযাত্রা, আর যেই অভিযাত্রায় একটা বড় সময় এবং বড় অঙ্গীকার জুড়ে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর। 1996 সালে যার যাত্রা শুরু হয়েছিল এবং আজীবন যেই সাধনায় তিনি নিয়োজিত ছিলেন। আমি যখন জাকির ভাইয়ের কথা ভাবি, আমার মনে পড়ে স্বাধীনতার পূর্বকালে, বিশেষ করে ছায়ানটকে ঘিরে যে সাংস্কৃতিক আয়োজন, সেখানে ছোটলু ভাই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। এক অসাধারণ মাধুর্যময় ব্যক্তিত্ব সম্পন্ন তরুণ, আর তাকে পেয়েছি মাহমুদুর রহমান বেনু ভাইয়ের সাহচর্যে এবং বিশেষভাবে আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুল ভাইয়ের সঙ্গে একত্রে। আর মুক্তিযুদ্ধ শুরু হলে জাকির ভাইয়ের পথ বেছে নিতে তো কোনো বিলম্ব বা কোনো দ্বিধার অবকাশ ছিল না, এবং সীমান্ত পার হয়ে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হয়েছেন, আরও নানা রকম কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। আমার বিশেষভাবে মনে পড়ে স্টপ জেনোসাইড ছবিতে আলমগীর কবির তার স্ক্রিপ্ট লিখেছিলেন এবং ধারাভাষ্য তিনি দিয়েছিলেন, জহির রায়হানের এই অমর তথ্যচিত্র। এবং সেখানে যে দৃশ্যটি খুব দাগ কাটে, যে টাইপরাইটারে লেখা হচ্ছে স্টপ জেনোসাইড, এবং স্টপ 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 কথাটা অনুরণিত হচ্ছে বারবার, আর এই কণ্ঠটি ছিল জাকির ভাইয়ের। স্টপ জেনোসাইড, স্টপ 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 স্টপ। তার একটি ইংরেজি রচনা, তৎকালীন বোম্বেতে যে বিশাল কনসার্টের আয়োজন হয়েছিল বাংলাদেশের সপক্ষে, সেই কনসার্টের যে স্মরণিকা সেখানে মুদ্রিত হয়েছিল, এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে ঢাকায় দ্য পিপল পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং যখন এই পত্রিকা কলকাতা থেকে প্রকাশ করা শুরু হয় সেখানেও তার একটা সম্পৃক্ততা ছিল। এবং আমরা জানি 25শে মার্চের রাতে এই পিপল পত্রিকায় গোলাবর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু সেই চেতনা তো ভস্মীভূত হওয়ার নয়। স্বাধীনতার পর 1972 সালে 21শে ফেব্রুয়ারিতে তিনি যে কবর নাটকে অভিনয় করেছিলেন, মামুনুর রশিদ তার উদ্যোগ নিয়েছিলেন, সেটাও আমার কাছে মনে হয় আরেক প্রতীকী ঘটনা। এবং তখনও বাংলাদেশে নাটকের কোনো বিকাশ বা কোনো স্ফুরণ ঘটেনি। আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের অনেক কিছু দিয়েছে, আর দিয়েছে কিছু মানুষ। সেই মানুষদের একজন হচ্ছেন আলী জাকের। মুক্তিযুদ্ধের সময় আমরা আবিষ্কার করি ভবিষ্যতের এক অসাধারণ অভিনেতার জন্ম হচ্ছে। তখন আমি এবং আলী জাকের দুজনই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করি। আমি নাটকে আর আলী জাকের সংবাদে। তো সংবাদ পাঠক হিসেবে তাকে দেখেছি, এরপর একটু বন্ধুত্ব হয় এবং ওর কণ্ঠস্বর এবং চেহারা দেখে আমার অনুমান হলো যে ভালো অভিনয় করতে পারবে। তা আমি তখন মুক্তির ডায়েরি নামে একটি ধারাবাহিক রেডিও নাটক রচনা করি এবং প্রযোজনার কাজ শুরু করি। তার প্রথমটিতেই আলী জাকের ছিলেন। একটা পাকিস্তানি কর্নেলের চরিত্রে অভিনয় করার জন্যে তাকে আহ্বান করি। প্রথমে একটু সংকোচ ছিল যে আমি কি অভিনয় পারবো, কিন্তু আমার কেন যেন ধারণা হয়েছিল যে অভিনয়টা পারবে।
তারপর সেই অভিনয়টা অসাধারণভাবে সে অভিনয়টা তুলে ফেলল, প্রচার হলো নাটকটি। এরপর ওই সময় পশ্চিমের সিঁড়ি নামে আমি একটি নাটক লিখছিলাম। এই নাটকের নির্দেশনার কাজ করছিলেন মোস্তফা মনোয়ার, এবং সেখানেও ইয়াহিয়া খানের একটা চরিত্র আছে। সেই চরিত্রের জন্যে বিশাল দেহি তখন আলী জাকেরকে আমরা ঠিক করলাম, এবং আমাদের মহড়া শুরু হলো, এবং সে মহড়াতেই তার কৃতিত্ব সে প্রদর্শন করল। এই করে আমার মনে হলো রক্তের মধ্যে থিয়েটারটা ঢুকে যাচ্ছে। এরপর কলকাতায় আমরা অনেক অসাধারণ নাটক দেখেছি। সেই সময়টা ছিল সৌম্যমিত্র, উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকগুলো আলী জাকেরের খুব ভালো লাগতে শুরু করলো। আমাদের ভালো লাগতো। 3 পয়সার পালা দেখে তো আমরা রীতিমতো মুগ্ধ। এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় এমন একটা লোক ছিলেন, এত আবেগপ্রবণ, যে আমাদেরকে ওই লম্বা চোরা আলী জাকেরের সঙ্গে ঠিক আছে যে তাকে জড়িয়ে ধরছে, আমরা তো ছোট, আমাদেরকেও জড়িয়ে ধরতেন আবেগে আবেশে। তখন আমরা আমাদের স্বপ্নের কথা বলছি, হ্যাঁ আলী জাকের বলছে যে দেশে ফিরবো তখন আমরা এই কলকাতার মতো নিয়মিত নাটক করব, এবং বলছে যে আমার একটি জায়গা আছে ঢাকায়, সেই জায়গাটা আমি একটি মঞ্চ করব। তো যাই হোক, আমিও আমার স্বপ্নের কথা বলি, এবং আমরা ডিসেম্বর মাসে ফিরে এসে জানুয়ারিতেই আমরা নাটকের কাজ শুরু করে দিলাম। নাটকের দলের নাম ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি। তখন ভাবলাম যে সদ্য আলবদর রাজাকারের হাতে নিহত মনির চৌধুরীর কবর নাটক দিয়ে আমাদের যাত্রা শুরু করব, এবং কবর নাটকের নেতার চরিত্রের জন্য আমার মনে হলো আলী জাকের সবচেয়েতে একটা যথাযথ কাস্টিং। নাটকটি মহড়া শুরু করলাম। মহড়ার কাজটা শুরু করলাম আলী জাকেরের তখন বাড়িটা ছিল রাজারবাগে, একটা ভাড়া বাড়ি, সেখানে আমরা মহড়ার কাজ শুরু করলাম। এবং প্রথমেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর প্রম্পটার নয়, এই প্রম্পটারবিহীন নাটক, পুরো নাটক মুখস্থ করতে হবে। তখন আমরা নাটকের দলের নাম দিলাম আরণ্যক। নামটা আওড়েছিলেন আব্দুল্লাল মামুন একদিন কথা বলতে বলতে, এবং পরবর্তীকালে এই নামটাই আমরা ঠিক করলাম। এটা 1 ফেব্রুয়ারি 1972 সাল, এবং 20 ফেব্রুয়ারি আমরা নাটকটি নামিয়ে ফেললাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, এবং সেই নাটকটি আবার রেডিও এবং টেলিভিশনে সরাসরি প্রচারিত হলো। সেই প্রচার দেখে এবং ওইখানে যারা নাটক দেখেছিলেন তারা বললেন যে এই একজন অভিনেতা এলো। প্রথমেই সে একটা জানান দিয়ে দিল। তারপরে তো একের পর এক তিনি অভিনয় করেছেন, অসাধারণ সব অভিনয় করেছেন। অভিনয়ের কৃতিত্ব আমরা দেখেছি। কিন্তু এই যে একটা আত্মপরিচয়ের, আমাদের বাঙালি বা বাংলাদেশের মানুষের আত্মপরিচয়ের যে সংকটটি ছিল, সেই সংকটটি দূর করার জন্য যে থিয়েটারের যাত্রা শুরু হলো, সেই থিয়েটারের যাত্রার একটা বড় স্তম্ভ আমাদের আলী জাকের। আমরা একটা বাংলা থিয়েটার পেলাম। সেই বাংলা থিয়েটারের একেবারেই বাংলাদেশের সূচনা পর্বের আমরা একসাথে পথ হেঁটেছি, আজও হাঁটছি। কিন্তু একসঙ্গে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আলী জাকের আমাদের কাছ থেকে হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়ার বেদনা। সদ্য স্বাধীন দেশ নানাভাবে বিকশিত হতে চাইছে, তারই বোধহয় বলা যায় যে একটা আগাম ঘোষণা তিনি সেখানে দিলেন। আর এই আগাম ঘোষণার একটা অনুরণন আমরা খুঁজে পেয়েছিলাম 1972 সালের আগস্টে। আবুল হাসনাত, মতিউর রহমানের সঙ্গে মিলে আমিও যুক্ত ছিলাম। গণসাহিত্য বলে একটা সাহিত্য মাসিক আমরা প্রকাশ করার সূচনা করেছিলাম, এবং সেটাও বলা যায় যে একটা বড় রকম স্বপ্ন। এবং সেই পত্রিকার প্রথম সংখ্যাতেই আমরা
জাকের ভাই তখন ইস্ট এশিয়াটিক অ্যাডভার্টাইজিংয়ের তিনি কর্ণধার। মতিঝিলে বিমান অফিসের পাশে তার দপ্তর, এবং সেখানে যখন তার কাছে গিয়েছি, তার শুভেচ্ছা বিজ্ঞাপন যেমন আমরা পেয়েছি, তেমনি একটি লেখাও তিনি আমাদের তখন দিয়েছিলেন বিপন্ন থিয়েটার শিরোনামে। সেই রচনার শেষে তিনি কিন্তু বাংলাদেশের যে নাটকে যে পাকিস্তানি নিপীড়ন এবং নানা রকম বাধা বিঘ্নর জন্যে নাটক যে বিকশিত হতে পারেনি, সেই খেদ প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের নাটকের নতুন বিকাশের একটা প্রত্যাশাও তিনি ব্যক্ত করেছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগ মুহূর্তে বিগত 1 বছরে আমরা 3 জন ট্রাস্টিকে হারালাম, স্থপতি রবিউল হোসাইন, কর্মবীর তারিক আলী এবং জাকের ভাই আলী জাকের। আমরা এই প্রত্যয় ব্যক্ত করতে পারি যে তাদের ভূমিকা, তাদের অবদান, তাদের কর্মের যে ভিত্তি তারা রচনা করে গেছেন সেটা রয়ে যাবে, এবং সেইখানে আরও নতুন নতুন বিকশিত সৌধ নির্মিত হবে। আলী জাকের সাহেব ছিলেন আমার মায়ের আপন খালাতো ভাই। তিনি আমার আপন মামার চাইতে কোনো অংশে কম ছিলেন না। ভীষণ স্নেহ করতেন। ছোটবেলায় অনেক স্মৃতি তার সঙ্গে আমাদের। বিশেষ করে একটি সময়ের কথা আমার মনে পড়ছে, সেই ভয়াল 25শে মার্চের কথা। আমার বাবা সেই সময় পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন। সেই সময় আমাদের পরিবার এবং ছোটলু মামাদের পরিবার সহ 21 জন সদস্য আমরা ঢাকা ত্যাগ করি। নদী পার হয়ে প্রথমে আমরা জিঞ্জিরাতে যাই। সেখানে 2-1 দিন অবস্থান করার পরে আমরা ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম, যার নাম ছিল রতনপুর। রতনপুর ছোটলু মামার পৈতৃক বাড়ি, গ্রামের বাড়ি ছিল। আমরা প্রায় মাসখানিক ছিলাম। আশপাশ থেকে লোকজন আসতেন প্রতি সন্ধ্যায়, এবং মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা হতো। প্রায় ছোটলু মামা আমাকে সেই আসরে ডাকতেন। আমার বয়স খুবই অল্প ছিল, এবং ডেকে বলতেন, এই তুই বঙ্গবন্ধুর ভাষণটা একটু বলতো। আমি যখন বলা শুরু করতাম, ছোটলু মামা একটা পর্যায়ে ভীষণ উত্তেজিত হয়ে যেতেন। রতনপুরেও আমাদের আর খুব বেশি দিন থাকা হলো না। আমরা আগরতলার পথে রওনা হলাম। আগরতলাতে যেতে হলে সোনামুড়া বর্ডার দিয়ে প্রবেশ করতে হতো। সেই সোনামুড়া বর্ডার পর্যন্ত যেতেও একটি রাস্তা আমাদের পার হতে হতো। সেই রাস্তাটির নাম ছিল সিএনবি রোড। গ্রামের লোকেরা বলেছিলেন যে আপনারা পরিবারে এতগুলো মানুষ, এই সিএনবি রাস্তা পার হতে গেলে আপনারা আর্মির হাতে ধরা পড়বেন। ওরা পরামর্শ দিলেন যে 2 জন করে পার হন। তো আমি ছোটলু মাম্মার হাত ধরে পার হওয়ার চেষ্টা করলাম। মনে ভীষণ ভয়। তখন ছোটলু মামা আমার হাতটি চেপে ধরলেন, বললেন, একটুও ভয় পাবি না। আমি যেন কোথা থেকে সাহস পেলাম, সেইভাবে ওনার হাতটি ধরে ধীরে ধীরে সিএনবি রোড পার হলাম, এবং এক পর্যায়ে আমরা সবাই মিলে সোনামুড়া বর্ডারে পৌঁছলাম। আমরা বাসে করে আগরতলা পৌঁছাই। সেখানে 2-1 দিন থাকার পর আমরা সবাই মিলে ট্রেনে করে 5 দিনে কলকাতায় পৌঁছাই। এক পর্যায়ে কলকাতায় থাকতে থাকতে শুনতে পাই যে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছেন। উনি শুধু খবর পার্টি করতেন না, উনি রীতিমতো ওয়ার ফ্রন্টে উপস্থিত হয়ে নানান ধরনের খবরাখবর সংগ্রহ করে সেটি স্বাধীন বাংলার মাধ্যমে সারা পৃথিবীতে প্রচার করতেন। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং সততা আমাদেরকে অভিভূত করে। তার কর্মের মধ্য দিয়েই তিনি অমর হয়ে থাকবেন। যখন আমি প্রথম আলী জাকেরের মৃত্যু সংবাদটা শুনলাম, তখন প্রথমেই আমার মনে হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা, এবং ওই মুখটাই প্রথমে মনে পড়েছিল। আলী জাকের আসতেন বেতার কেন্দ্রে। এই বেতার কেন্দ্রটি কিন্তু বেতার ভবন বলা যেতে পারে। সেটা ছিল কলকাতার বালিগঞ্জে, পশ্চিমবঙ্গের কলকাতার বালিগঞ্জের একটি দোতলা বাড়িতে। এবং আমি কখনো কখনো দেখতাম আলী জাকের খুব দ্রুত
সিঁড়ি ভেঙে উপরে উঠছেন, কারণ উপরে হচ্ছে আমাদের স্টুডিও। এবং অনেক সময় তার কাছে কাগজ থাকতো না। কিছু কিছু মানুষ ছিলেন, শব্দ সৈনিক ছিলেন, তারা আসতেন এবং তাদের কাজ শেষ করে তারা চলে যেতেন। আলী যাকের এইরকম একজন শব্দ সৈনিক ছিলেন, কিন্তু আমরা সার্বক্ষণিক কাজ করতাম এবং আমার কাছে এসে অনেক সময় বলতেন যে আশরাফ, একটু কাগজ হবে নাকি, কয়েকটু কাগজ দেন। তার কারণ আলী যাকের অনেক সময় স্ক্রিপ্ট সহ আসতেন, অনেক সময় এসে খুব তাড়াহুড়া এবং ব্যস্ততার মধ্যে ওখানে বসে স্ক্রিপ্ট লিখতেন। কিন্তু যখন উনি পাণ্ডুলিপি লিখতেন, অদ্ভুত একটা ব্যাপার, যে এই মানুষটি যে এত তাড়াহুড়ো করে এসছে, সিঁড়ি ভেঙে এসছে, এটা একদম বোঝার উপায় ছিল না, কারণ তিনি নিবিষ্ট মনে পাণ্ডুলিপি লিখতেন। তারপরে পাণ্ডুলিপি লেখা হলে স্টুডিওতে ঢুকতেন। স্টুডিওতে ঢোকার পর আলমগীর কবির থাকতেন তো সঙ্গে, এবং দুজনে মিলে পুরো অনুষ্ঠানটা করতেন। আলমগীর কবির কণ্ঠ দিতেন, আলী যাকেরও কণ্ঠ দিতেন। আলী যাকের কখনো উপস্থাপনা করতেন, কখনো পাণ্ডুলিপি পড়তেন, এবং কখনো সংবাদ পর্যালোচনা ইংরেজিতে হতো, সেটা তাকে পড়তে দেখেছি। কাজে এই যে কাজটি তিনি করেছেন, আমার কাছে মনে হয় যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই ইংরেজির গুরুত্ব কিন্তু কম ছিল না। তার কারণটা হচ্ছে বিদেশি মানুষেরা জানবে যে আমাদের বাংলাদেশে, আমাদের মুক্তিযুদ্ধে তখন কি অবস্থাটা ছিল। কারণ পাকিস্তানি বাহিনী মিথ্যে প্রচার করত, আমরা মুক্তিবাহিনীর যুদ্ধের খবর যথাযথভাবে প্রচার করতাম, এবং তখন বিদেশি লোকজন এই ইংরেজি থেকে একটা ধারণা পেত আমাদের মুক্তিযুদ্ধের। প্রসঙ্গত আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যতদিন আলী যাকেরকে দেখেছি কাজ করেছেন ইংরেজি বিভাগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, এবং তাকে দেখেছি খুব নিষ্ঠাবান, খুব দায়িত্বশীল এবং খুব মনোযোগী, এবং এটা আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে। যখন তিনি ঢুকে যেতেন ওই ভবনে, তিনি কাজ শুরু করতেন, এবং কাজ শেষ করার পর অন্য কথা, অন্য আলাপ, কুশল বিনিময় ইত্যাদি হতো। আর আলী যাকের প্রসঙ্গত বলে রাখি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটি কবিতা প্রচার করেছিল, নিজের লেখা, স্বরচিত, এবং সেটার নাম ছিল ক্ষয়িষ্ণু ভূস্বামী। এবং যেদিন এই কবিতাটি প্রচারিত হয়, তার কণ্ঠে সাহিত্য আসরে রক্ত স্বাক্ষর বলে একটি অনুষ্ঠান, এবং ওই অনুষ্ঠানটি আমি প্রযোজনা করতাম, তারপরে উপস্থাপন করতাম এবং কন্টিনিউটি স্ক্রিপ্ট লিখতাম। এবং এরপর এই কবিতাটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল, যে ক্ষয়িষ্ণু ভূস্বামী। এবং এরপর থেকে আলী যাকেরকে আমি কোনোদিন আলী যাকের কিংবা অন্যভাবে সম্বোধন করি নাই, ছোটলু হিসেবে সম্বোধন করি নাই। তাকে সবসময়ই দেখা হলে বলতাম, ক্ষয়িষ্ণু ভূস্বামী, কেমন আছেন? An Unique War by Ali Zakir. All liberation wars are based on certain factors. They are mainly to free a country from territorial occupation, from dictatorial polity, from existing social order, cultural tyranny, and from economic exploitations. In Soviet Union, Liberation War fought to relieve the society of economic exploitation and to change the existing social order. In Vietnam, for the same cause and direct interference of America, called in the factor of territorial occupation. But never in the history of mankind, all these factors were so prominently existing together as in the case of Bangladesh. And this uniqueness drew all people of Bangladesh on one common platform. Day laborers, peasants, factory workers, bureaucrats, business executives, and even army officers are fighting today hand in hand for a common goal.
As Bangabandhu used to say very often, this exploitation of region by region and man by man must stop. And calling for solidarity of the movement, he used to say, Hindus, Muslims, Christians, Buddhists, Bengalis or non-Bengalis, whoever lives in Bangladesh are for us Bengalis. Go forth to dislodge the clique of the vested interests unitedly, and truth shall triumph. Today, the dark cloud over Bangladesh is already showing a silver lining. The days of feudal militarist lackeys are over. Bangladesh, the dream of a great fighting people, is a fait accompli. The people of India have shown a great sympathy towards our just struggle. It is their warmth of fellow feeling and friendship that inspires us in our arduous battle for independence. We shall treasure this great feeling with utmost reverence for ages to come. We would also appeal to them to propagate to their fellow citizens and the citizens of the world for a deeper and authentic understanding of the problem of Bangladesh. Finally, the people of Bangladesh note with great appreciation that their brethren in India, who have always stood by democracy and freedom, are determined to thwart any attempt to sabotage the cause by trying to make capital out of our life or death struggle. That day is not far off when these two great people will go hand in hand to eradicate all evil forces of reaction and colonialism to make this world peaceful and livable for mankind. আলী জাকের এই নামটি উচ্চারিত হলেই যে দৃশ্যটি আমাদের চোখে ভাসে সেটি হচ্ছে বাংলাদেশের মঞ্চ। সেটি মহিলা সমিতি হোক কি শিল্পকলা একাডেমি হোক বা ঢাকার বাইরের যে কোনো মঞ্চই হোক, এই মানুষটির দীর্ঘদেহী মানুষটির পুরো অবয়বটা আমাদের চোখের সামনে আসে একজন ধ্রুপদী অভিনেতা হিসাবে, একজন শিল্পী যিনি একেবারেই ক্লাসিক্যাল অ্যাক্টর হিসাবে তার অবস্থানটা পোক্ত করেছিলেন আমাদের ইতিহাসে। 5 দশকে বাংলাদেশের নাট্য চর্চায় যার অভিনয় আমরা উদযাপন করব আগামী দিনগুলোতে, তিনি হচ্ছেন আলী জাকের। গ্যালিলিওর মতো এরকম চরিত্র নির্মাণ বাংলা মঞ্চেই খুব কম হয়েছে। আমি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মঞ্চকেই আমার বিবেচনায় রেখে কথাটি বললাম। দেওয়ানগাদের কিস্সা খুবই সাটল অভিনয় আছে চট্টু ভাইয়ের, খুবই চমৎকার রসাত্মক অভিনয় আছে, সেটিও আলোচনার দাবি রাখে। একই সাথে আলী জাকের নির্দেশিত নাটকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। প্রথমত বলবো কোপেরনিকের ক্যাপ্টেন, আসাদুজ্জামানের অসাধারণ অভিনয়। তবে পাশাপাশি এই কথা বলতে হয় যে আলী জাকের নির্দেশনা একটি নতুন মাত্রা যোগ হয়েছিল সেই নাটকটির মধ্য দিয়ে। আবার যদি আমরা অন্য নাটকগুলোর কথাও বিবেচনা করি এর পাশাপাশি, তাহলে দেখব আলী জাকের নিজেকে ক্রমাগত ভেঙেছেন নির্দেশক হিসাবে। দর্পণের কথা বলতে পারি, হ্যামলেটের বাংলা রূপান্তর, এটি ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন আঙ্গিকে তিনি করেছেন এবং তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছে। নাগরিকের আজকে যে একটি বিশাল অবদান বাংলাদেশের নাটকে, সেই নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রাণ পুরুষ ছিলেন আলী জাকের, একথা আমরা সবাই স্বীকার করব। আলী জাকেরের সাথে আমার যে বন্ধুত্ব এবং সখ্যতা, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। তিনি তখন এশিয়াটিকের একজন বড় কর্মকর্তা, তাই না? কিন্তু তিনি আসছিলেন নাটক দেখতে 72 সালে। নাটকটি হচ্ছে অস্থির সুস্থিতি, সালাউদ্দিন জাকির নির্দেশনা। আমি লাইট করছি, সেট করছি। তো উনি নাটকটা দেখার পরে বাদল রহমানকে, উনিও প্রয়াত আমাদের বন্ধু, আলী জাকেরের বন্ধু, আমাদের বন্ধু, তখন বললেন যে এই আলোটা কে করেছে এবং সেটটা কে করেছে? তখন বাদল রহমান বলল যে বাচ্চু করেছে।
ও আচ্ছা, তুমি তো মুক্তিযোদ্ধা, তুমি আবার লাইটটাও করো, সেটাও করো। আমি বললাম যে হ্যাঁ। তো বলে আচ্ছা, আমরা তো একটা নাটক করছি নাগরিক থেকে, তুমি ওখানে আসো, বাকি ইতিহাস বাদল সরকারের, হ্যাঁ, তো সেখানে তুমি লাইট সেট করবে। আমার আর করা হয়নি, আমি নিজে একটা দল করে বসেছি ঢাকা থিয়েটার। কিন্তু ঢাকা থিয়েটার, নাগরিক, আমি, আতর রহমান, আলী জাকের, আসাদুজ্জামান নূর, সারা জাকের, মানে যুবরাজ আজকে নেই, বাদল রহমান, কত নাম, আমরা সবাই কিন্তু বন্ধু হয়েছি। দল আলাদা, কিন্তু লক্ষ্যটা তো এক, পথটা এক, ভাবনাটা হয়তো ভিন্ন, প্রযোজনার ভাবনা, শিল্প ভাবনা হয়তো ভিন্ন, কিন্তু বন্ধুত্ব অটুট। এটা সম্ভব হয়েছে আমাদের বন্ধুদের, যাদের নাম বললাম, তাদের হৃদয়টা অনেক বড়, অনেক বড়, আকাশ সমান। তো তারা এই বাধাগুলিকে অতিক্রম করে, এই দেয়ালগুলিকে অতিক্রম করে, দল এবং ব্যক্তি বা সামাজিক অবস্থানের দেয়ালগুলো অতিক্রম করে তারা যে কোনো মানুষের সাথে বন্ধু হতে পারতেন। এটি আলী জাকেরের এই গুণটিও ছিল। আরেকটি কথা বলি, সে হচ্ছে ছোট্ট ভাই খুব ছেলে মানুষ ছিল, অনেক সময় খুব অল্পতে উনি আবেগপ্রবণ হয়ে পড়তেন, এবং আড্ডার মধ্যে সেগুলা খুব খুব মধুর স্মৃতি আসলে, যে কিভাবে তিনি প্রতিক্রিয়াগুলি জানাতেন ছেলে মানুষের মতো। এবং এটি একটা মানুষের গুণ হিসাবে আমি দেখি, এই যে ছেলে মানুষ হয়ে যাওয়া একটা পরিণত মানুষের, এটা কিন্তু গুণ। আমরা পারি না কারণ আমাদের ওই যে পরিণত মানুষ হয়েছি দীর্ঘ পথ অতিক্রম করে, সেই পরিণত মানুষের একটা কাঠামো গড়ে ওঠে। সেই কাঠামোটাকে অতিক্রম করে একটা স্বাভাবিক সাধারণ মানুষ হওয়া চারটিখানি কথা নয়। আলী জাকের সেটাও ছিলেন, একজন সচেতন মুক্তিযোদ্ধা, একজন রাজনৈতিক সচেতন মানুষ, একজন শিল্প সৃষ্টিশীল একজন মানুষ, একজন ধ্রুপদী অভিনেতা, একজন ভালো বন্ধু। এই সব গুণগুলি একত্রিত করলে যা দাঁড়ায় সেটাই আলী জাকের। আলী জাকের আমার বন্ধু, কথাটা শুনে একটু বিস্ময় লাগতে পারে আপনাদের। আলী জাকের আমার বন্ধু, বয়স এবং স্তর কোনো সমস্যা নয়। আলী জাকেরের সঙ্গে আমার যে বন্ধুত্ব, সেটা এটারই প্রতিরূপ। আমার সেই বন্ধু আলী জাকেরকে নিয়ে একটি নাটকের প্রদর্শনীর একদিনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সময়টা 1998 সালের দিকে হবে হয়তো। মুক্তিযুদ্ধ জাদুঘর যখন 5 নম্বর সেগুনবাগিচায় ছিল, সেখানে আমরা ছোট্ট যে অডিটোরিয়ামটা ছিল, অডিটোরিয়ামের সামনে যে জায়গাটা, সেখানে আমরা চারিদিকে গ্যালারি, কাঠের গ্যালারি তৈরি করে দর্শকদের বসবার জায়গা করে দিয়েছিলাম, অনেকটা স্টেডিয়ামের গ্যালারির মতো। সেখানে দর্শক বসতেন, এবং মাঝখানে যে ছোট্ট জায়গাটা ছিল যেখানে ক্যাফেটা ছিল, সেই ক্যাফের ওখানটায় আমরা পারফরমেন্সগুলো করছিলাম, এবং কিছুটা পারফরমেন্স মঞ্চেও হচ্ছিল। পিছনে একটি ঘোরানো সিঁড়ি ছিল, লোহার একটা সিঁড়ি ছিল, সেটা দিয়ে ওঠানামা করা যেত, 3 তলা থেকে নামতো উঠতো, বেশ চমৎকার। আমরা সেই সিঁড়িটাকে চমৎকার করে ব্যবহার করেছিলাম, এটা নাটকের অংশ হিসেবে আমরা নিয়ে নিয়েছিলাম। যেটা উনি করলেন, এবং পরবর্তী সময়ে ছোট ভাইকে আমি জিজ্ঞেস করলাম, আপনি এই জায়গায় যখন দাঁড়িয়ে ওই যে সিঁড়ির উপরে ইংরেজদের সঙ্গে কথা বলছিলেন, তখন ওনাদের সাথে প্রচণ্ড ঝগড়ার তর্ক ছেড়ে প্রায় ঝগড়ার পর্যায়ে গিয়ে সংলাপগুলো বিনিময় হচ্ছিল। সেখানে আলী জাকেরের যে অনুভূতির প্রকাশ, একটা জায়গায় উনি ওই ব্রিটিশদেরকে বলেন যে তোমাদের মন হলো কুষ্টি কালা। এই যে কুষ্টি কালা শব্দটা বললেন, আমি বলে বোঝাতে পারবো না। আমি ছোটলু ভাইকে পরবর্তী সময় জিজ্ঞেস করতাম, ছোটলু ভাই, এই যে উপরে এবং নিচে যে অভিনয়টা হলো, ব্রিটিশরা উপরে আছে, আপনি নিচে, আপনার কখনো হীনমন্যতা কি আসেনি? কখনো মনে হয়নি যে আপনি ব্রিটিশদের চাইতে ছোট? আমার করে হেসে পিঠে একটা থাপড় দিয়ে বললেন, আরে বোকা, ওরা তো হাওয়ায় ভাসছে উপরে, আর নুরুলদিন তো মাটির সঙ্গে দাঁড়িয়ে আছে, মাটির উপরে দাঁড়িয়ে আছে। এই মাটি এবং মানুষ আমার সাথে আছে, আমি তো মাটির মানুষ। যদিও বা এটার পিরিয়ডটা ছিল ব্রিটিশ পিরিয়ড, সেই পিরিয়ডটার ভেতরে সৈয়দ শামসুল হক রচনা করতে গিয়ে মুক্তিযুদ্ধকে পরোক্ষভাবে উপস্থাপন করেছেন।
এমন কথাও তিনি মাঝে মাঝে বলতেন। এবং সেই ব্যাপারটা আলী যাকের প্রচণ্ডভাবে হৃদয়ে স্থান দিয়েছিলেন। ওনার রক্তে, ওনার মজ্জায়, ওনার মগজে ব্যাপারটাকে নিয়েছিলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং এই মাটি এবং মানুষকে, এবং সেটাই তিনি মনে প্রাণে জীবন দিয়ে দর্শকের সামনে উপস্থাপন করেছেন। আমার দুঃখ হয় ছোট্ট ভাইকে হারিয়ে আর আমাদের বলার কেউ রইল না, আবার কেউ ডাক দেবে না যে জাগো বাহে কুণ্ঠে সবাই। জানি না আবার সেই ডাক আসবে কিনা। আলী যাকের অমর, আলী যাকের অমরই থাকবেন। যেখানে আপনি আছেন ছোট্ট ভাই, আপনি ভালো থাকুন, সবসময় যেরকম ছিলেন ওরকমই থাকুন। ছোট্ট ভাইকে আমি প্রথম দেখি 1971 মুক্তিযুদ্ধের সময়। আমাদের যে সাংস্কৃতিক স্কোয়াড ছিল, সেই স্কোয়াডের একজন সদস্য ছিলেন তিনি। সেই সময় আমি রূপান্তরের গান নামে একটা গীতি নকশা লিখেছিলাম। তো ওই গীতি নকশা বাংলা ধারাভাষ্যটা করতেন সৈয়দ হাসান ইমাম, এবং ইংরেজি ধারাভাষ্যটা বেশিরভাগ করেছেন আলী যাকের এবং কোনো কোনো সময় আলমগীর কবির। এরপর দ্বিতীয় করে সেই সম্পর্কটা ঝালাই করলাম আমরা শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে, যখন যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের যে নাগরিক আন্দোলন শুরু করলাম। আমাদের প্রথম দাবি তো ছিল গণ আদালতে গোলাম আজমের বিচার করব। গণ আদালত বসিয়েছিল 92 সালের 26 মার্চ সারওয়ার্দী উদ্যানে। তো গণ আদালতটাকে আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব প্রতীকী আদালত হলেও আদালতের কার্যবিধিগুলো সেখানে অনুসরণ করা। সেখানে একটা বিচারক মণ্ডলী ছিলেন, আইনজীবী ছিলেন, গোলাম আজমের পক্ষেও আইনজীবী ছিল এবং কয়েকজন সাক্ষী ছিলেন, অভিযোগকারী ছিলেন। তো সাক্ষীগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন পেশা থেকে নেব, যে গোলাম আজমের বিভিন্ন দুষ্কর্ম সম্পর্কে এবং 71-এর গণহত্যার যে একটা রাজনৈতিক বৈশিষ্ট্য যেমন ছিল, আদর্শিক বৈশিষ্ট্য ছিল, এর একটা সাংস্কৃতিক দিকও ছিল, যে বাঙালি জাতিকে কিভাবে তারা মেধাশূন্য করতে চেয়েছে, সংস্কৃতির উপর আঘাতটা কিভাবে এসেছিল। তো সেখানে আমরা একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে খুঁজছিলাম গণ আদালতে, যিনি সাক্ষ্য দেবেন। কিন্তু আপনাদের মনে আছে যে জামাত সমর্থিত খালেদা জিয়ার সরকার গণ আদালতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল। তারা 144 ধারা জারি করেছিল, হুমকি দিয়েছিল গণ আদালত করতে গেলে রক্তগঙ্গা বয়ে যাবে। এই হুমকির ভয়ে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারা কিন্তু সাক্ষ্য দিতে ভীত ছিলেন। তো সেই সময় আমার মনে আছে যখন আমরা শেষ মুহূর্তে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তখন জাহানারা ইমাম বললেন যে কি তোমরা ছোটলুকে বলছো না কেন? ছোটলু ভাইয়ের কথা প্রথমে আমাদের মাথার মধ্যেই ছিল না। আমরা জানি যে তিনি ব্যবসা ট্যাবসা নিয়ে, নাটক নিয়ে ব্যস্ত। তো ছোটলু ভাইয়ের কথা মনে আছে যে আমরা রাত্রে 12:30 না 1টার সময় হাসান ভাইকে নিয়ে তার বাসায় গেলাম। বলতে গেলে ঘুম থেকে তাকে তুলে বললাম, ছোটলু ভাই কাল আমাদের গণ আদালত, আপনাকে সাক্ষী দিতে আসতে হবে সারওয়ার্দী উদ্যানে। উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। গণ আদালতের যে প্রসিডিংসগুলো এর কিছুটা আমাদের ওই আদালতের রায়ের মধ্যে উল্লেখ করা আছে। 2টো ট্রাক জড়ো করে সেই ট্রাকের ওপর জাহানারা ইমাম গণ আদালতের রায়টা পাঠ করেছিলেন এবং সেখানে বলা আছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের কি তার সাক্ষ্য কি সাক্ষ্য দিয়েছেন, কয়েক লাইনে সেটা বলা আছে। এবং এই গণ আদালত করবার জন্য জামাত সমর্থিত খালেদা জিয়ার বিএনপি সরকার গণ আদালতে 24 জন উদ্যোক্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছিলেন। শহীদ জননী জাহানারা ইমাম তো ছিলেন এবং সেখানে অন্যান্য বরেণ্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলী যাকেরও ছিলেন। তো আলী যাকেরকে জামাত সমর্থিত বিএনপি সরকার রাষ্ট্রদ্রোহী বিবেচনা করতেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এবং এরপর আমরা শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনে যখনই প্রয়োজন হয়েছে ছোটলু ভাইয়ের কাছে গেছি। ছোটলু ভাই মিছিলে ছিলেন, আন্দোলনে ছিলেন, যে কোনো সহযোগিতার সবসময় তিনি আমাদের একজন অভিভাবক হিসেবে শেষ পর্যন্ত ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত। এবং আমি একথা বলতে পারি নির্দ্বিধায় যে ছোটলু ভাইয়ের চলে যাওয়াতে আমাদের সংস্কৃতির অঙ্গনে তো একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে, যেটা কখনো পূরণ হবে না। কিন্তু আমাদের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক আন্দোলনে ছোটলু ভাইয়ের মতন একজন ব্যক্তিত্ব, আলী যাকেরের মতন একজন নেতৃত্ব, যিনি আমাদের জন্য একটা বটবৃক্ষের মতন ছিলেন। এবং এটা বলতে গেলে আমরা একরকম এখন অভিভাবক শূন্য হয়েছি আলী যাকেরকে অসময়ে হারিয়ে। এখন তাকে বেশি দরকার ছিল।
আমরাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। এবং তার যে কাজ, আমি মনে করি এটি আমাদের তরুণ কর্মীদের সবসময় প্রেরণা যোগাবে, প্রেরণার অফুরন্ত উৎস হয়ে থাকবে। দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে, নগরে প্রান্তরে বনে বনে অশ্রু ঝরে দুনয়নে, পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে। দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে, জ্বলিয়া ওঠে অযত প্রাণ, এক সাথে মিলে এক গান গায়, নয়নে অনল ভাই, শূন্য কাপে অভ্রভেদী বজ্র নির্ঘোষে, ভয়ে সবে নীরবে চাহিয়ে। দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে। ভাই বন্ধু তোমা বিনা আর মোর কেহ নাই, তুমি পিতা তুমি মাতা তুমি মোর সকলি। ভাই বন্ধু তোমা বিনা আর মোর কেহ নাই, তুমি পিতা তুমি মাতা তুমি মোর সকলি। তোমারি দুঃখে কাঁদিব মাতা, তোমারি দুঃখে কাঁদাব, তোমারি তরে রেখেছি প্রাণ, তোমারি তরে ত্যাজিব। সকল দুঃখ সহিব সুখে, তোমারি মুখ চাহিয়ে। দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে, নগরে প্রান্তরে বনে বনে অশ্রু ঝরে দুনয়নে, পাষাণ হৃদয় কানে সে কাহিনী শুনিয়ে। দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে। ছোটবেলায় রতনপুরে নানাভাবে যেতাম আমরা। ঢাকা থেকে ট্রেনে নরসিংদী, সেখান থেকে লঞ্চে মানিকনগর, তারপর হাঁটা পথে শ্যামগ্রাম নামে একটি গ্রাম হয়ে শেষে রতনপুর। মানিকনগর থেকে রতনপুরের দূরত্ব 4 কি 5 কিলোমিটার। আরও একটি পথ যা পরবর্তীতে আমাদের কাছে অধিকতর প্রিয় হয়ে উঠেছিল, তা হলো সদরঘাট থেকে লঞ্চে কুমিল্লা জেলার রামকৃষ্ণপুর, তারপর সেখান থেকে নৌকায় রতনপুর। এই পথটি ছিল রোমাঞ্চকর। শীতলক্ষা মেঘনা পেরিয়ে লঞ্চ ঢুকত কুমিল্লার এক নাম না জানা নদীতে। ওই নদীর উভয় পাশে ক্ষেত খামার, গৃহস্থের বাড়ি আঙিনা, বাচ্চা কোলে মা এসেছেন খাটে, গরু নিয়ে চাষি চলেছে মাঠে, বাঁশের সাঁকোর ওপর থেকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়ছে পানিতে। আরও কত রকম নয়নাভিরাম দৃশ্য দুই পাড়ে। দুপুর 2টার দিকে আমরা এসে পৌঁছতাম
রামকৃষ্ণপুরের ঘাটে। সেখানে বড়দা ও সেজুদা আমাদের নিজস্ব ডিঙি নৌকা নিয়ে উপস্থিত থাকতেন। লঞ্চ ঘাটে ভেড়া মাত্র আমার 2 ভাই আরও লোকজন নিয়ে হৈ হৈ করে লঞ্চে উঠে আসতেন। অতঃপর আমরা সবাই জায়গা করে নিতাম নৌকোর ভেতরে। নৌকো তরতরি এগিয়ে চলে গাঙের ওপর দিয়ে। ছোটবেলা থেকে জেনে আসছি একে বলে ফরহাদাবাদের গাং। এ গাঙের কোনো নাম নেই। আমাদের রতনপুরে যাওয়া সীমিত ছিল বছরে 1 বার কিংবা বাবার ভাষায় পরাণ পড়লে 2 বার পর্যন্ত। কোনো বছর 2 বার যাওয়া হলে প্রথমবার যাওয়া হতো ভরা বর্ষায় আর দ্বিতীয়বার হেমন্তে, আমার দেশি ভাষায় আঘুন মাসে। বিকেলবেলা আমাদের বাড়ির সামনে মাটি লেপা নিকোনো উঠোনে গ্রামের লোকজন আসতো ভিড় করে বাবার সঙ্গে দেখা করতে। বাবা সেই আসরের মধ্যমণি হয়ে একটি চেয়ারে বসে হুঁকো টানতে টানতে আড্ডা দিতেন। সে সময় হয়তো আমরা ফুটবল নিয়ে নাড়া পোড়ানো মাটিতে নেমে পড়েছি। রতনপুরের এহেন বিচিত্র সফর যখন শেষ হয়ে আসতো তখন মনটা সত্যিকার অর্থেই ভারী হয়ে যেত। যেমন আমাদের, তেমনি আমাদের গ্রামের বন্ধুদের। কোনো মতে গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করতো না, কিন্তু ফিরে যেতেই হতো। আমার কুমিল্লা নিবাসী নানা আবাস গড়েছিলেন কলকাতায়। দেশভাগের পর তিনি বেঁচে ছিলেন 19 বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে কেবল একবার 1952 সালে তিনি পূর্ব পাকিস্তানের কুষ্টিয়ায় এসেছিলেন আমার দিদির বিয়েতে। তিনি ঢাকামুখীও হননি কোনো কালে। কারণটি অজ্ঞাত ছিল না। পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মচারীদেরকে নানা মনে করতেন অপদার্থ। এই অপদার্থদের রাজত্বে তিনি কখনোই আসবেন না, এমনই ছিল তাঁর প্রতিজ্ঞা। আমরা কিন্তু কলকাতায় গিয়েছি একেবারে নিয়ম করে প্রতি বছর 1 বার। সাধারণত গ্রীষ্মের ছুটি ছিল সবচেয়ে লম্বা, প্রায় 2 মাসের মতো। অতএব আমার মা তাঁর বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়িতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। আলী জাকের আর নেই। আজ ভোরে ঘুম ভাঙতেই দেখলাম রামেন্দুদা খবর পাঠিয়েছেন যে সকাল 6:45 তার অভিন্ন হৃদয় বন্ধু, অনেক দিনের বন্ধু আলী জাকের চলে গেছেন। আর তাকে দেখতে পাবে না বাংলা প্রসেনিয়াম থিয়েটার। একটু আগে দেখছিলাম যে ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে তাকে গার্ড অফ অনার দেয়া হচ্ছে। তাকে শেষবারের মতো দেখছেন তার সহযোদ্ধারা, রামেন্দু মজুমদার এবং আরো অনেকে। আর তখনই মনে ভেসে উঠল সেই বাড়িটা, কলকাতার পার্ক সার্কাসের এই বাড়িটাকে এখনো কেউ কেউ চেনেন। 4 নম্বর ব্রিজ থেকে নেমে যে রাস্তাটা বাঁয়ে কংগ্রেস এক্সিবিশন রোডে আর ডানে নিউ পার্ক স্ট্রিটের দিকে চলে গিয়েছে পার্ক সার্কাস 7 মাথা বরাবর, তার ঠিক মোড়ে একটা তেতলা বাড়ি বানিয়েছিলেন আলী জাকেরের নানা, মানে মায়ের বাবা খান বাহাদুর আরশাদ আলী। নামের পাশে বিলিতি কায়দায় স্কোয়ার লিখতেন তিনি। দেশভাগ হলেও কলকাতা ছেড়ে যাননি। তার ছোট ছেলের নামে, অকাল প্রয়াত ছোট ছেলে, তার নামে বাড়ির একতলায় যে গ্রন্থাগার ছিল সেটাকে আগলে ছিলেন সাহেবী কলকাতার মৃত মাধুরীর কণা। কে বলতে পারে দেশভাগ না হলে হয়তো এই কলকাতাতেই বড় হতেন আলী জাকের, যে দোতলা বাসের টানে, শীতের সকালের ট্রামের টানে, দার্জিলিংয়ের টানে, দিল্লি আগ্রার টানে শৈশবে বারে বারে কলকাতায় আসতে চাইতেন আলী জাকের। সপরিবার কালকা মেলে সওয়ার হতেন। সেই কলকাতা কিন্তু এখনো আছে। আরশাদ আলী স্কোয়ারের সেই বাড়িটা
এখনো কি রাজসিক, তার নেম প্লেট এখনো বদলায়নি। যে বাড়ির ছেলেরা এককালে মানে 1940-এর দশকে কলকাতার ময়দান কাঁপানো মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল খেলোয়াড় ছিলেন, সেই বাড়িতে শেষ কবে পা দিয়েছেন আলী যাকের? কখনো জিজ্ঞেস করা হয়নি। এও জিজ্ঞেস করা হয়নি যে কলকাতা তাঁরও ছিল, সেই কলকাতায় নাগরিক নাট্য সম্প্রদায়ের নেতা হয়ে ফিরে এসে কেমন লেগেছিল তাঁর, কেমন লেগেছিল নুরুদ্দিনের সারা জীবন, বা আরও পরে দেওয়ান গাজীর কিস্সা নিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে অবতীর্ণ হতে। যে কলকাতার মহল্লা প্রথমে পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশের ভিত গড়েছিল বলা চলে, সেই মহল্লায় আজও আছে এমন কত বাড়ি ঘর, যার রন্ধ্রে রন্ধ্রে হারানো সব কাকাতুয়ার নিঃশ্বাস আজও পড়ে, যেখানে আজ শেষ শ্রদ্ধা ঝরে পড়ছে আলী যাকেরের জন্যে, তার হারিয়ে যাওয়া ভাই বেরাদরিদের তরফে। অশরীরী সব জানাজা হয়তো বেরোচ্ছে আজ, আমরা টের পাচ্ছি না। 1947 এসে আমাদের স্মৃতি, সত্তা, ভবিষ্যতের ওপরে একটা স্টিম রোলার চালিয়ে দিয়ে গিয়েছে বলে। প্রথমেই মুক্তিযুদ্ধ জাদুঘরকে এই স্মরণ সভা আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানাই। আজকে যারা যারা আছেন সবাইকে আমার অনেক অনেক শুভকামনা, তাদের প্রতি অনেক শ্রদ্ধা। মুক্তিযুদ্ধে বাবার ভূমিকা এবং মুক্তিযুদ্ধের সাথে বাবার সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে জিয়ে রাখার জন্যে, এগিয়ে নেওয়ার জন্য বাবার যে সাংগঠনিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এই বিষয়ে হয়তো আমার চেয়ে ভালো অনেকেই জানেন এবং বলতে পারবেন। সন্তান হিসেবে, বাবার কাছের মানুষ হিসেবে, বন্ধু হিসেবে আমি বাবার ব্যক্তি জীবনে মুক্তিযুদ্ধের প্রভাব নিয়ে কিছু বলতে চাই, যে প্রভাব আমাকে মুগ্ধ করেছে, যার কারণে বাবাকে আমি ভালোবেসেছি। প্রথমে বলা উচিত যে বাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবা তার এই মুক্তিযুদ্ধের চেতনা এবং তার দেশের প্রতি ভালোবাসা হৃদয়ের একদম গভীর জায়গায় বহন করত। এটা তাকে এতদিন তার যে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই, তার জীবন লড়াইতে তাকে অনুপ্রাণিত করেছিল। এতদিন যুদ্ধ করার, এতদিন লড়াই করার ব্যাপারে বাবাকে অনুপ্রাণিত করেছিল। আমার বিশ্বাস যে এই চেতনার কারণেই বাবা এক ধরনের অসাধারণ ব্যক্তি উদারতা এবং বিশালতা অর্জন করতে সক্ষম হয়েছে। আসলে একটা মানুষ যখন দেশের জন্য যুদ্ধ করে, দেশকে এভাবে ভালোবাসে, নিজের চেয়ে এত বড় একটা জিনিসের জন্য বাঁচে। ছোট ছোট জিনিসগুলো তাকে আসলে, ছোট ছোট যে উৎকণ্ঠা জীবনে, যে হতাশা, যে ঈর্ষা, এগুলো তাকে আর স্পর্শ করতে পারে না। সেটা অনেক বড় একটা জিনিসের জন্য বাঁচছে, এবং যেহেতু স্পর্শ করতে পারে না, সেই কারণেই হয়তো, কারণ আমাদের আসলে, আমরা তো আমাদের জীবনের সংকীর্ণতা, আমাদের মানুষের প্রতি সহিংসতা কোত্থেকে আসে? এই উৎকণ্ঠা থেকেই আসে, এই হতাশা থেকেই আসে, এই ভয় থেকে আসে। তা আমরা যখন বড় কিছুর জন্য বাঁচি, তখন এই উৎকণ্ঠাটা থাকে না আমাদের মধ্যে, এই ভয়টা থাকে না, যে কারণে আমরা মানুষের প্রতি আরো বেশি অনেক উদার হতে পারি, সমাজের প্রতি অনেক বেশি বিশাল হতে পারি, অনেক বড় হতে পারি। এটা আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি বা মুক্তিযুদ্ধ করিনি, যাদের জন্ম মুক্তিযুদ্ধের পরে হয়েছে, তাদের জন্য মুক্তিযুদ্ধ যারা করেছিল বাবার মতন মানুষ, এবং সেটা তাদের মধ্যে যে একটা বিশালতা জন্ম দিয়েছিল, সেটা আমাদের জন্য সবসময় অনুসরণীয় এবং আমাদেরকে সবসময় আশ্চর্য করে, আমাদের গৌরবান্বিত করে এবং আমাদেরকে এক ধরনের দিক নির্দেশনা দেয়। আজকে যদি আমি আমার বাবার কাজ এবং বাবা যেটা করতে চেয়েছিল দেশের জন্য, যেটা বাবার যেটা চাহিদা ছিল, যে স্বপ্ন ছিল, সেটা যদি এগিয়ে নিতে চাই, আমার নিজের জন্য হোক, সমাজের জন্য হোক, আমার যে সন্তান কন্যা সন্তান আছে ওর জন্য হোক,
তাহলে কিছুটা হলেও তো আমার বাবার সেই উদারতাটা আমার নিজের মধ্যে ধারণ করতে হবে, কিছুটা এবং সেইটা হবে হয়তো, মানে এটা আমাদের জন্য, এটা হচ্ছে শিক্ষণীয় যে এটা আসলে আমাদের কোনো না কোনোভাবে, যদি আমরা বাবা যেরকম নিজের চেয়ে অনেক বড় কিছুর জন্য বেঁচেছিল, মুক্তিযুদ্ধের জন্য বেঁচেছিল, এই চেতনার জন্য বেঁচেছিল, তার দেশপ্রেমের জন্য বেঁচেছিল, আমাদেরও সেরকম বড় কিছুর জন্য বাঁচতে হবে। বাঁচতে যেতে পারি, যাতে তার মানে একটু হলেও বাবার মতন হতে পারি, এটাই আমি আমার ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য এবং আমার প্রজন্মের জন্য এটাই আমার কামনা। এবং এই মুক্তিযুদ্ধ ধারণ করে যে বাবা এবং বাবার প্রজন্ম যে বিশালতা লাভ করেছে, এটার জন্যে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আবারও সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই অসাধারণ আয়োজনের জন্য। জয় বাংলা। একদিন ফজর বেলায় মক্তবে যাবে বলে কিতাব গুছায়, হেনকালে বাপতারে ডাক দিয়া কয়, বাপরে নুরুল দিন, আজের দিন মক্তবে না গেল হয়, মোর সাথে মাঠে যাবো বাপ। শুনিয়া নুরুল দিন দেয় 3 লাভ, আরে মক্তবে না চাও যদি লেখাপড়া মাপ, ওস্তাদের হাত হতে বাঁচি গেল কান। বাপের আগুতে তাই নাচি নাচি যায়, জোয়াল কাঁদতে বাপ তার মাঠতে আসিয়া পৌঁছায়। মাঠতে আসিয়া বাপ, আজিও স্পষ্ট মনে আছে বেটার, কেমন অসীন গলা, সন্মন যেন অন্ধকার গলা ধরি কয়, বাপ ইতিহায় কাছে ডাকে বেটাক বলিতে পারবো না রে, লাঙ্গল ঠেলিতে, ঠেলিব নাঙ্গল আছে বাপেও বেটায়, আয় বাপ আয়। জোয়ালে বলো তুমি জুতি দাও বাবা, আর কেমন চষিত হয় আগোতে শেখাবা, একবার দেখিলে আমি পারিম নিশ্চয়, বড় ফুর্তি তিলেক দেরিও তার সহ্য নয়, নাঙ্গল চষিবে এও বড় মজাদার বলি মনে হয়। হঠাৎ নুরুল দেখিবার পায়, দেখিয়া তাজ্জব তাই হওয়া যায়, দেখিবার পায় বাপ তার নিজ কাঁধে জোয়াল তুলিল। জোয়াল এসে অতি ধীরে নিজের জুতিল, বলিল, নুরুল দিন বেচইন, এ কি হয়, কোনটে বলদ? বাপ আজি হতে লাঙ্গলের নতুন বলদ। আবার নুরুল দিন কান্দিয়া শুধায়, বাপ সাদ তুমি কেন, বলদ কোনঠায়? বলদ তো নাই বাপ, বেশিয়া নগদে রাজার খাজানা শোধ দিন কোনো মতে। অস্থির বলিল, বাপ আয়, কাঁদে না বাপ, হাতে নে লাঙ্গল তুই, জোরে তুই শক্ত করি থাকিব কষিয়া, টানি টানি মই যাবো জমিন চষিয়া। আজিও নুরুল দিন সব স্পষ্ট করে দেখিবার পায়, একখান মরডালে স্তব্ধ মারি শকুন তাকায়, নিচে লাঙ্গলের লোহার ফলায়, ধীরে ধীরে মাটি ফাড়ি যায়, থরথর করে কাঁপে মুষ্টি তার, হাত থামি যায়, বাপ উল্টি ধমকায়, বজ্জাতের ছাড়, আবার থামিলে তোর ভাঙি দে ঘাড়। আবার নুরুল দিন লাঙ্গলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জোয়াল কাঁদে বাপ চলে জমিন চষিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর। অগ্নি ঢালে যায় সূর্য বেলা দুপহর, জোয়াল কাঁদতে বাপ অকস্মাতে পড়ে যায় মাটির উপর, ঘাড় ভাঙি পড়িয়া সে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ, তারপর ভাগাড়ে অন্তিম কালে পশুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বায়, মানুষ 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 উঠিল ডাকি গরুর ভাষায়। তখন নুরুল দিন দেখিবার পায়, বাপ নয়তো বলদ গড়ায়, পাও খিসি একবার স্থির হয়ে যায়, বড় স্থির দৃষ্টি তার দেউর নীলক্ষায়। শকুন ঝাপটি উঠে দুরন্ত পাখায়, বড় স্থির বলদ পড়িয়াছে মানুষ নয়। উঠিল চিৎকার করি একবার নুরল, তখন নুরল দিন শুনিল, তখন সে শুনিবার পায় তার নিজের গলার স্বর বদলিয়া গেছে গরুর হাম্বায়। সহ্য না করা যায়, এমন সে ডাক একা শোনা নাহি যায়, কাই সঙ্গে জাগিবে আমার? আব্বাস, হরেরাম, গরিবুল্লাহ, এই নিশীতে কাই সঙ্গে থাকিবে আমার, কাই সঙ্গে জাগিবে আমার?
আসর শাড়ি কুণ্ঠে যাও বাহে খোল করতাল পড়ি রয় নট নটি হক খুলে তোমার অপেক্ষায় গান শুনবার লাগি হকগুলে খাড়াই আছে তোমার অপেক্ষায় আমাগুরে একেলা ভালাই কুণ্ঠে গেলা বাহে কাউরে কিছু না কইয়া উঠে গেলা আসর ছাড়ি তোমার জাউনের খবর শুনি গা সমসম করে আধার রাইতে বাতি নিব্বা যায় রাত হয়ে আসে ঘন সকলে আসর ছাড়ি চলি যায় একেলা খাড়াই আমি তোমার অপেক্ষায় যদি দেখা হয় তোমার আমার না কোন কথাগুলান সঙ্গে লইয়া অপেক্ষায় আছি তোমার সঙ্গ পাইবার আচানক খইরা দেখি ঝিকমিক আলোয় খাড়ায় তুমি শিশুর লাহান চিৎকার দিয়া কই বাহে কুণ্ঠে ছিলি তুই কুণ্ঠে ছিলি বাহে কথা ক বাহে কেবলই ঝলসানো কালো শশী চোখে আন্ধার দেখি কই তুমি বাহে তুমি কই আচমকা কণ্ঠ একখান ভাসি আসে চলি যাই বাহে জীবনের অপূর্ণ বাসনার ক্ষত চিহ্ন নিয়া আমি এক নিভু নিভু দ্বীপ আসরে মানায় না আর ছাড়ি যাই জগৎ সংসার শব্দহীন গোরস্থানে ঘুমায় আসি সে জ্যোতি সন্ধ্যায়